নমস্কার, দাওয়ালে আপনাদের সকলকে স্বাগত। এখন আমরা রয়েছি সাউথ কলকাতাতে জুম টিওগ্রাফিতে। কি করতে এসেছি? এখানে চলছে সুজয় প্রসাদ চ্যাটার্জির একটি অসাধারণ ইউনিক এক্সিবিশন। কি ধরনের এক্সিবিশন, কি নিয়ে এক্সিবিশন জানতে ইচ্ছে করছে তো? আমরা ভেতরে যাব এবং দেখে নেব, জেনে নেব খোদ সুজয় প্রসাদ চ্যাটার্জির থেকে। এখন কিন্তু আমাদের সঙ্গে আমি পেয়ে গেছি সুজয় প্রসাদ চ্যাটার্জিকে। প্রথমেই আমি কথা বলে নেব, সুজয়দার সাথে কেমন আছো বল? আমি খুব ভালো আছি, আজকে গরমটা কম, খুশি। একদম। আর আমি জুম টিওগ্রাফি ক্যাফেতে রয়েছি এখন। এই যে আর্টওয়ার্কটা দেখছো, আমাদের ভারতবর্ষে আর্ট হাউস সিনেমাতে যে নতুন দিগন্তের সূচনা হয়েছিল সত্যজিৎ রায়ের হাত ধরে, পথের পাঁচালী, তার যে আইকনিক দৃশ্য এবং যে আইকনিক দুটো ক্যারেক্টার অপু আর দুর্গা, এই কাজ অবশ্যই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, তার উপরেই তার আধারিতই এই ছবি। এই কাজটি করতে প্রায় 1 মাস সময় লেগেছে এবং বাটিকের উপর কাজ করা সীমা এই কাজটি করেছে। সীমা সুভাষগ্রামে থাকে। এটা করতে তোমার কতদিন লেগেছে যদি একটু বলো, কিভাবে অ্যাপ্রোচ করলে কাজটা? ফার্স্টে আমার ইচ্ছা ছিল যে সবসময় অপু দুর্গা যখন দেখি ছবিতে, তখন আর কী হয়, ট্রেন যায় সামনে দিয়ে আর ব্যাকে সবসময় অপু দুর্গার থাকে, ওদের সেই যে মুখশ্রী সে থাকে না। তো আমার মনে হলো যে ওনার ওই সুন্দর ছবি আমি আমার মতো করে, তো এখানে ওই অপু দুর্গার যারা অভিনয় করেছিলেন তাদের ওই ছবিকে নিয়ে কম্পোজিশন করে এই ড্রয়িংটা করি। তো এটা কাগজ থেকে পুরো বাটিকে আনতে প্রায় 1 মাস লেগেছে। আর এটা খুব সেন্সিটিভ হয়, যেহেতু এটা গরম মোম দিয়ে আঁকতে হয়, মোমটা যদি একটু এদিক ওদিক হয়ে যায় তো ওখানকার প্রত্যেকটা ড্রয়িং নষ্ট হয়ে যায়। তো সেই জন্য 200% মনোযোগ দিয়ে ওই কাজটাকে করতে হয়। এবং যেটা খুব ইন্টারেস্টিং, এই কাজটা করতে কিন্তু প্রকৃতি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় না। এটা একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কাজ একটা। এবং আমার এখানে যাই দেখছো না কেন, সেখানে কিন্তু কোনো স্মোক এমিশন কিছু নেই, বা কোনো উই আর নট স্পেন্ডিং এ লট অফ ইলেকট্রিসিটি। আর আরেকটা কথা হচ্ছে যে তপন সিনহার যে সেকশনটা, তোমরা নিশ্চয়ই তোমাদের দর্শক বা যারা দেখছেন এই ডিজিটাল মাধ্যম তারা জানেন যে ওয়াল অত্যন্ত মননশীল একটি পোর্টাল। আমার খুব ভালো লাগছে যে তোমরা এসছো আজকের অনুষ্ঠান বা এক্সিবিশন প্রদর্শনী কভার করতে। তপন সিনহা আমার অত্যন্ত প্রিয় একজন পরিচালক এবং আই অলওয়েজ ফেল্ট দ্যাট হি ওয়াজ রিলেটিভলি অ্যান আন্ডারডগ ইন ইন্ডিয়ান সিনেমা, কারণ ওনাকে নিয়ে তেমনভাবে কোনো উদযাপন হয় না। অথচ এইরকম ভ্যারাইটি ছবিতে, এবং সেটা নির্জন সৈকতেই হোক আর কাবুলিওয়ালাই হোক বা যতুগৃহী হোক, অথচ প্রত্যেকটি কিন্তু সাহিত্য নির্ভর। হ্যাঁ, প্রত্যেকটা থেকে আলাদা। এই যে এক যে ছিল দেশ, আজকে দেশের যে রাজনৈতিক অবস্থা, আমি বেশি কিছু করলে আবার হেডলাইন কন্ট্রোভার্সি হয়ে যাবে, সেটা বলবো না, কিন্তু কারণ অলরেডি বন্ধুবান্ধবের দিক দিয়ে চোখ পাকাচ্ছে। তাই আমার বক্তব্য হচ্ছে যে এক যে ছিল দেশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পলিটিক্যাল স্টেটমেন্ট এই সময় দাঁড়িয়ে। তপনবাবু কিন্তু অনেকদিন আগে অনেকগুলো কথা আমাদের বলে গেছেন যেগুলো খুব গুরুত্বপূর্ণ। গল্প হলেও সত্যি ইটস সাচ অ্যান ইম্পর্টেন্ট ফিল্ম ইন ইন্ডিয়ান সিনেমা। বাবরচি তার থেকে অনুপ্রাণিত হয়েছে। বাবরচি ইজ এ ভেরি ব্যাড ফিল্ম, কিন্তু গল্প হলেও সত্যি একটা ছবি, এমন একটা ছবি যে ছবিটা এখনও দেখা যায় এবং তার যে মেসেজ, একটা স্ট্রং সোশ্যাল মেসেজ। একটা জিনিস চিন্তা করো, 60-এর দশকে যখন যৌথ পরিবার সত্তা এত স্ট্রং ছিল, এখন যৌথ পরিবার বলতে কিছু নেই। পুরনো বাড়ি, বনেদি বাড়ি, একসঙ্গে দুর্গাপুজো করছি, পুজোর আচার আনন্দ, এই তো আমরা যৌথ পরিবার। বাকি আমরা তো প্রত্যেকে নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকি। তপনবাবু কিন্তু এই যে যতুগৃহ ছবিতে শতদল আর মাধুরীর যে চরিত্র, সুবোধ ঘোষের ছোট গল্প যতুগৃহ জানিয়ে ইজাজত হয়েছিল, গুলজার করেছিলেন, সেখানে কিন্তু একটা নিউক্লিয়ার ফ্যামিলির গল্প। আবার এদিকে যৌথ পরিবারের গল্প বলছেন গল্প হলো সত্যিতে, যেখানে ভাঙন ধরবে কিন্তু সেই ভাঙনটা ধরলো না বা চিরটা ধরলো না, কারণ একজন মানুষ এসে সুতোটা গাঁথলেন। এটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। এইভাবে ছবি করা, এইভাবে ছবি বলা, ছবির একটা নিজস্ব ভাষা তৈরি করা। তপনবাবু কিন্তু খুব স্টাইলাইজড ফিল্ম মেকার ছিলেন না। হি ডিড হ্যাভ হিজ ওন ইন্ডিপেন্ডেন্ট ওয়ে অফ লুকিং থ্রু হিজ লেন্সেস, কিন্তু এই যে তুমি এক্ষুনি বলে যে প্রত্যেকটা ছবি অন্য ছবির থেকে আলাদা।
আর আমার যা এখানে দেখছো আমার কাজ, তোমার এই যে স্টোলের কালেকশন বা আমার গহনার কালেকশন, এইগুলো কিন্তু প্রত্যেকটাই আমার ব্যক্তিত্বের কোথাও একটা প্রসারতা। মানে আমি ফিল্ম অ্যাক্টর, ওয়েব সিরিজ অভিনয় করি, সিরিয়ালে অভিনয় করেছি, থিয়েটারে অভিনয় করেছি, স্টেজে কবিতা পাঠ করি, অ্যাঙ্কারিং করি, পেট চালানোর জন্য ম্যানেজমেন্ট কনসালটেন্সি করি, পড়াই, এই এত কিছু করি। এই সব কিছুর মধ্যে কিন্তু আমি আর্টিস্টকে সম্মান দিই। আমার অত্যন্ত ভালো লাগছে যে সীমাকে আমি তোমাদের সকলের সঙ্গে পরিচয় করাতে পারলাম, এবং আমার মনে হয় সীমার আরও কাজ করা উচিত এবং আমরা একসঙ্গে আরও কাজ করব ভবিষ্যতে। সীমার একটা, আমি সীমাকে এবং জয়কে বলেছি ওদের একটা নিজস্ব একক প্রদর্শনী হওয়া উচিত কলকাতা শহরে। আই ট্রাই অ্যান্ড হোস্ট দ্যাট মাই সেলফ, কারণ আমি ওদের কাজ খুব পছন্দ করেছি। তো এইভাবেই আমাদের এগোতে হবে। দেখো, আমি তো বিরাট বড়লোক নই, টাটা বিড়লা নই। আমি যেটা করতে পারি আমি একটু এগিয়ে দিতে পারি, তাদেরকে অর্থ দিতে পারবো না, তবে অনর্থক ক্ষতিও করবো না। আমি বরং এগিয়ে দেবো আর কি কিছু লোকজনদের। তো সেটা আমি চেষ্টা করবো করার। আর এইগুলো আমি খুব ইন্সপায়ার হই আমার যারা বন্ধুবান্ধব, যেমন শঙ্খ খুব গুণী মানুষ। শঙ্খ এই ক্যাফেটার ওনার, খুব ভালো ফটোগ্রাফার। ও কিন্তু ছোটো ছোটো আর্টিস্টদের খুব এগিয়ে দেয়। তো আমার মনে হয়েছিল যে আমি আই ওয়ান্ট টু ডু সামথিং লাইক দ্যাট, অ্যান্ড আই ওয়াজ ভেরি ভেরি ইন্সপায়ার্ড বাই হিম। আর আই হোপ এভরিবডি লাইকস দি এক্সিবিশন। একদিনের জন্যই করতে পেরেছি, ছোট করে করতে পেরেছি, বেশি মূলধন নেই তো, ক্যাপিটাল নেই। আমার বন্ধুরা খুব বড় লোক, আমি অত বড় লোক নই, তাই আমি অল্প টাকার মধ্যে যেটুকু করতে পেরেছি করেছি। আই এম ভেরি গ্ল্যাড দ্যাট সবাই এসেছে। আমি যে প্রশ্ন দিয়ে শেষ করব, আমি দেখলাম এক্সিবিশনটার নাম দিয়েছো শৃঙ্গার। তোমার কাছে শৃঙ্গারের কি অর্থ? আমার কাছে শৃঙ্গারের অর্থ হচ্ছে অন্দর আর বাহিরের সজ্জা, শুধু না, অন্তর ও বাহিরের সজ্জা। মানুষের মনের যে সজ্জা, সেই সজ্জার বাইরে তো আর বাহ্যিক কিছু হতে পারে না। আমি খুব সুন্দর একটা গহনা পরতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার মনে কোনো প্রসারতা নেই, সেটা যেন না হয়। আমি বিশ্বাস করি শৃঙ্গার মানে একটা ব্যক্তিত্বের প্রসারতা, হৃদয়ের প্রসারতা, এবং কোথাও একটা আমাদের যে ব্যক্তি মানুষ, সেই ব্যক্তি মানুষের কোথাও বিকাশ, এইটুকুই আমার মনে হয়।